আসছে বাজেটে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আকারে বড় নয়, বাস্তবমুখী বাজেট চায় সাধারণ মানুষ। বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। পাবলিক ডিমান্ড যেটা, পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাদের বাজেটটা হয়। গোপালগঞ্জে দুটি ভবন সংস্কারের কোনো কাজ করেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী। হাতে নিয়েছে 25 লাখ টাকা। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। পরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। নোয়াখালীর সুবর্ণচরের বিশুদ্ধ পানি তীব্র সংকট, মিলছে না গভীর নলকূপেও। অপরিকল্পিতভাবে নলকূপে স্থাপনে নেমে গেছে পানির স্তর। বাংলা নতুন বছরকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা। ঐতিহ্যবাহী লোকজ আচার পালনে আহ্বান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার বৈঠক সফল, আলোচনায় এগিয়ে নিতে সম্মত উভয় পক্ষ। আশার আলো দেখছে ইরানিরা। এবং লা লিগায় লেগানেসকে 1-0 গোলে হারালো বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির বড় জয়, ড্র করেছে আর্সেনাল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। প্রবৃদ্ধি ধরে রাখতে আসছে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একটি বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি কমাতে আর অর্থনীতির দুরবস্থা দূর করতে তাই প্রত্যক্ষ করের উপর নজর বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সাধারণ মানুষও চায় আকারে বড় নয়, বাস্তবমুখী বাজেট। ইশাত সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। আসছে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা। রাজনৈতিক সরকার না থাকায় এবার জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না বাজেট। অর্থ উপদেষ্টার ঘোষণায় সংক্ষিপ্ত যে বাজেট আসছে তা কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করবে? অর্থনীতির দুরবস্থা দূর করতেই বা কেমন হওয়া উচিত এবারের বাজেট? মূল্যস্ফীতিতে শেখ হাসিনা সরকারের আমল থেকেই টালমাটাল বাজার। সরকার পতনের পর তারল্য সংকটে দুরবস্থায় ব্যাংক খাত, নিম্নমুখী রপ্তানি ও তলানিতে থাকা রিজার্ভ পুনরুদ্ধার চলমান এখনও। এরই মধ্যে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার চাপ অন্তর্বর্তী সরকারের মাথায়। তবে এবার বাজেটের আকার বড় না করে বাস্তবমুখী বাজেট দেখতে চায় সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষেরও প্রত্যাশা বাজেটে স্বস্তি ফিরুক বাজার ও দেশের অর্থনীতিতে। না, বাজেট সম্পর্কে কিছু বুঝি না। আমরা তেল মেল ডাল চাইলে আমরা মূল্য কম হইতো, আমরা খায়া ফেরা বাচ্চা থাকতাম। বাস্তবমুখী এবং শর্ট হলে ভালো হবে, একটাই কারণ যে বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। বাজেটটা যাতে আরো ভালো হয়, পাবলিক ডিমান্ড যেটা, পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাদের বাজেটটা হয়। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এ গবেষক মনে করেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে প্রত্যক্ষ করের উপর নজর বাড়াতে হবে সরকারের। বাজেটের মূল যে তিনটা দিক, একটা হলো যে রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয়। এই তিনটা দিকের ক্ষেত্রেই কিন্তু মূল্যস্ফীতির একটা বড় ভূমিকা থাকে। রাজস্ব আয়ের ক্ষেত্রে যদি আমরা অপ্রত্যক্ষ করের উপরে না চাপ দিয়ে যদি প্রত্যক্ষ করের উপরে দেই এবং সেটাও যদি আমরা ভিত্তি এবং যেসব কর ফাঁকি আছে সেগুলো রোধ করি, এটা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, চলতি অর্থবছরের থেকে আগামী অর্থবছরে বাজেটের আকার বাড়তে পারে 51,000 কোটি টাকা, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়তে পারে 5,000 কোটি টাকা, বেতন ভাতায় 8,000 কোটি টাকা আর সুদ পরিশোধ বাড়তে পারে 7,000 কোটি টাকা। মূল্যস্ফীতি 7% মধ্যে রাখার চেষ্টা করা হবে। বাড়তে থাকছে বাজেটের আকার, তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয় না। তাই ঋণের বোঝা কমাতে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ তার। রাজস্ব আদায় আমরা এতই বেশি করে ফেলবো যে ঘাটতি আমরা কমাতে পারবো, সেটাও আমার মনে হয় না। সুতরাং এইবারে যেটা আমাদের চেষ্টা করতে হবে সেটা হলো যে কিভাবে আমরা এই অর্থ যেটা আহরণ করা, সেই আহরণটাকে যদি আমরা আরেকটু বাড়াতে পারি এটা প্রকৃতপক্ষে, এবং দ্বিতীয় হলো যে ব্যয়টা করা এটা যদি আমরা সাশ্রয়ীভাবে করতে পারি। 2025-26 অর্থ বছরের বাজেট সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পৃষ্ঠার হতে পারে, যার কর ব্যবস্থাপনা ব্যবসাবান্ধব করা হবে বলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
গোপালগঞ্জে একটি সরকারি কলেজের পরিত্যক্ত ভবন সহ দুটি ভবনের সংস্কারের টেন্ডার আহ্বান করে কোনো কাজ না করে প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। টেন্ডারে দেখানো হয়েছে 49 প্রকারের কাজ, তবে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজের বিষয়ে জানেন না কলেজ কর্তৃপক্ষ। আর মুখে কুলু পেটেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। জাবিরুল ইসলাম বাঁধনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ, অথচ সেই ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি মালামাল ক্রয়ে টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যেখানে ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দেয়া কার্যাদেশে দেখা যায় তরল হ্যান্ড ওয়াশের দুটি খালি বোতলের মূল্য ধরা হয়েছে 14,000 টাকা। শুধু তাই নয়, প্রতিটি পানির ট্যাপ 9,000, শাওয়ার মিক্সচার 6,000, ফ্যানের রেগুলেটর 1,500, 5টি এসি স্থানান্তরে 50,000, প্রতিষ্ঠানে না থাকা সত্ত্বেও 8টি এয়ার কুলার মেরামতে 33,000 আর রং করায় ব্যয় ধরা হয়েছে প্রায় 12.5 লাখ টাকা। এমন ক্রমে গিয়ে ঠেকেছে 49-এ। 2024 সালের 7 মার্চ আহ্বান করা হয় টেন্ডার। মেসার্স পিআর প্রকৌশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয় 13 জুন। কাজের মেয়াদ দেখানো হয় 13 নভেম্বর পর্যন্ত, অথচ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে কোনো কাজই হয়নি বলছে কলেজের কর্মকর্তারা। আর মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। তো আমি দেখভাল করিনি, আমি তো অফিস প্রশাসনিক কাজ করছি। হ্যাঁ, আসলে তো কাজ হয়েছে, কাগজপত্র। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয়নি জানান তৎকালীন অধ্যক্ষও। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর কথা বলেন কলেজের চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ। আর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যামেরায় কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এটা কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎকার দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ের মাধ্যমে আসতে হবে। না, আমার সময় তো হয় নাই। হোস্টেলের থেকে আসছে, আমাদের মহিলা হোস্টেলের থেকে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আসলে যেটা কেনা হয়েছে ওটা কোথায় কি আছে বা আদৌ আছে কিনা, এগুলি আমি সমস্ত কিছু দেখে তারপরে আপনাদের তথ্য দিতে পারবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপেও মিলছে না পানি। খাবার পানি, গোসল এবং গৃহস্থালী কাজের ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। অপরিকল্পিতভাবে নলকূপে স্থাপন করে ভূগর্ভস্থ পানির যথেষ্ট ব্যবহার এবং খাল, বিল সহ ভূ উপরিভাগের প্রাকৃতিক জলাধারগুলোর বেহাল দশার কারণ এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। মাওলা সুজনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গত 2 মাস থেকে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরবাসী। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সাথে পাল্লা দিয়ে পানির এই সংকট যেন আরো তীব্র হচ্ছে। দিনের পর দিন ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য এখন নলকূপ চেপেও পাওয়া যাচ্ছে না পানি। পানি শূন্য হয়ে আছে আশেপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও। খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। খাল, বিল, জলাশয় একবারে শুকিয়ে গেছে, এখন তো পানি নেই, কোথাও কোনো পানি নেই। যে আমাদের এত বড় পুকুরও পানি নেই। যেগুলা ডিপ টিউবওয়েল বসানো, এগুলা তো অধিকাংশগুলাতে পানি নেই। মানুষের পানির খাওয়ার কষ্ট, আশেপাশে দূর থেকে আনি পানি খাইতে হয়, গোসল করতে কষ্ট। এখানে লাইনে দাঁড়াইছি পানির জন্য, আমাদের বাড়িতে পানি নাই, এই জন্য পানি নিতে আসছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়ি যুগে বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মীরা। প্রত্যেক পয়েন্টে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একদিন করে আমরা প্রতিদিন পানি সরবরাহ করতেছে। যেখানে যাচ্ছি সেখানে খুব চাহিদা, ওনারা কলসি বান্ডু নিয়ে মানে আমরা যাওয়াটা বাকি, লগে লগে ওনারা মানে খুব বেশি হাহাকার অবস্থা এটা দেখা যাচ্ছে। সুবর্ণচরে এভাবে পানি সংকট চলতে থাকলে পরিবেশ, প্রকৃতি ও জনজীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের বড় বড় 10-15টি খাল রয়েছে যেগুলা বিশাল প্রশস্ত এবং অনেক লম্বা। এই খালগুলোকে যদি আমরা পুনঃখনন করে
এবং বৃষ্টির পানি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের শুষ্ক মৌসুমে এসের সংকট দূর হবে। পানির সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুবর্ণচর একটা প্রাকৃতিক জলাধার মেঘনা লেক, সেটি আমরা খননের জন্য ইতোমধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি আমরা এই কাজে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষি কাজে ব্যবহারের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছে কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও মিলছে না পানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কলার সঙ্গে মিশিয়ে খেয়ে অভিনব কায়দায় পাচার করা হচ্ছে ইয়াবা, যা আবার পরে বায়ুপথ দিয়ে বের করে বিক্রি করা হচ্ছে মাদক সেবীদের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। বগুড়া শহরে ঢাকা রংপুর মহাসড়কের ভবের বাজার ও চক সূত্রাপুর এলাকা থেকে এক নারী সহ 3 জনকে গ্রেফতারের পর বিষয়টির সামনে আসে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। 20,000 টাকা চুক্তিতে নিজের পাকস্থলিতে করে টেকনাফ থেকে ইয়াবার চালান আনা হচ্ছিল বগুড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। পরে পায়ুপথ দিয়ে 40 ঊর্ধ্ব এই ব্যক্তির পেটে পলিথিনের পোটলায় থাকা শত শত পিস ইয়াবা বের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকিয়ে স্কচ টেপে পেঁচিয়ে প্রথমে কলার সঙ্গে মেশানো হয়। সেখান থেকে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলায় 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলিতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা পাওয়ার কথা ছিল। গিলে খাইছি গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়াই দিল, যায় আমি কলা দিয়ে খাইয়া দেয় চলে আসার পরে ছাড়া দেব। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আলম প্রথমে অস্বীকার করলেও শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলিতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পর্যন্ত 15 পোটলায় থাকা 750 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সন্দেহজনকভাবে ওখান থেকে 2 জনকে আমরা আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে তখন তার কাছে আমরা পাই নাই। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে আপেল নিজে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুপলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের অর্থায়নে মাদকের এই কারবার চলছে বলে দাবি পুলিশের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে দেশের সব মানুষ এক পরিবারের সদস্য। সম্প্রীতি ভবন জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্প্রীতিকে ধারণ করতে গৌরবময় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশায় জানান প্রধান উপদেষ্টা। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। চৈত্র সংক্রান্তি শিক্ষা দেয় কিভাবে ফসল ফলাতে হয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির উদ্বোধনীতে তিনি কথা বলেন, এবার প্রথমবারের মতো সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। এ সময় নারীদের জ্ঞানের কোনো স্বীকৃতি নেই জানিয়ে বলেন, কৃষিতে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান অনেক। তিনি আরো বলেন, পরিবেশ দূষণের ফলে আগের মতো শাকসবজি ফলাতে পারছে না কৃষক, তাই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এই প্রথম সরকারিভাবে
চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখকে একত্রে করে একটা অনুষ্ঠান হচ্ছে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি। চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয়। পুরনোকে বিদায় এবং নতুন উদ্দীপনায় পথ চলার বার্তা নিয়ে আসছে বাংলা নতুন বছর। ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা। যশোর, ময়মনসিংহ, কক্সবাজার ও কুমিল্লা থেকে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সংস্কৃতিভূমি যশোর। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে নাচ, গান, নাটক ও গীতিনাট্যের মহড়া। সেই সঙ্গে চলছে শোভাযাত্রার জন্য পুতুল, পাখি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ। এবারের পয়লা বৈশাখের আয়োজনে বড়দের নাটক, ছোটদের নাটক, বড়দের কবিতা আবৃত্তি এবং ছোটদের কবিতা আবৃত্তি থাকছে। আমাদের শিশুদের পরিবেশনা সব ক্ষেত্রে একটা ব্যাপক প্রস্তুতি চলছে, পাশাপাশি সাজসজ্জার কাজ, সবকিছু মিলে ব্যস্ত সময় পার করছে যশোরের সাংস্কৃতিক অঙ্গন। বাংলা নববর্ষ 1432 উদযাপনে বিভাগীয় নগরী ময়মনসিংহে চলছে সাদামাটা আয়োজন। শনিবার সকালে গিয়ে নতুন বাজার বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে দেখা যায় বাংলা নববর্ষ উদযাপনে কাজ করছেন শিল্পীরা। তাদের আয়োজনে সোমবার সকাল 7টায় নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কাচারিঘাট গিয়ে শেষ হবে। এই বছরে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে এবং প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা এখান থেকে হবে না, এটা আখতারুজ্জামান কলেজ থেকে শুরু হবে। আমরা 7টায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আমরা র্যালিতে বের করব এবং সেই র্যালিতে আমাদের লোক সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির যে আমাদের চিত্রটা আমাদের সামনে থাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেই যে সম্প্রীতি, সেটার একটা মেলবন্ধন আমরা সেখানে ঘটাবো। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতি কর্মীরা। কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত সাংস্কৃতিক মোর্চা হিসেবে গঠন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এদিকে কুমিল্লা জেলা প্রশাসকের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল স্কুল ও কলেজ, বিভিন্ন সংগঠনের ব্যানারে কোমলমতি বাচ্চাদের নিয়ে এবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এবারের শোভাযাত্রা অন্যান্য বারের তুলনায় শঙ্কামুক্ত ও সত্যিকারের বৈশাখী আমেজের মধ্য দিয়ে উদযাপিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য জেলা বান্দরবানে বিশু উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে তঞ্চঙ্গাদের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাচীনতম ঘিলা খেলা। শনিবার সকালে নদীতে ফুল ভাসানোর পর ঘিলা খেলায় অংশ নিতে 3 পার্বত্য জেলা থেকে ছুটে আসেন শত শত প্রতিযোগী। খেলাকে ঘিরে বান্দরবানে চলে উৎসবের আমেজ। আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ঘিলা তঞ্চঙ্গাদের মতে একটি পবিত্র ফল, জঙ্গলি লতায় জন্মানো এক প্রকার সিম জাতীয় লতার বীজ। ঘিলা খেলা তঞ্চঙ্গাদের শত বছরের ঐতিহ্যবাহী একটি খেলা। নারী পুরুষ উভয়েই এই খেলায় অংশ নেন। গোল্ড কাপ নামে এই ঘিলা খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়। দেশের পরিস্থিতি উন্নতি হওয়ায় এবার বান্দরবানে গোল্ড কাপ টুর্নামেন্টে 3 পার্বত্য জেলার 37টি দলের নারী পুরুষ অংশ নেয়। শনিবার সন্ধ্যার পর শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই ঘিলা খেলা চলে গভীর রাত পর্যন্ত। 3 পার্বত্য জেলা মিলে আজকের এই ঘিলা খেলা আয়োজন করা হয়েছে এবং তঞ্চঙ্গা জাতির মিলন মেলা বললে চলে। ঘিলা খেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, এটা হচ্ছে আদিম যুগ থেকে চলে আসছে। এদিকে একই দিন বিকেলে বান্দরবানের রেইসা উচ্চ বিদ্যালয় মাঠে এই গোল্ড কাপ টুর্নামেন্ট দেখতে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। বর্তমান সরকার কাউকে ছোট করে দেখতে চায় না। বাংলাদেশে যারা আছেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার, সবাই সমান সুযোগ পাবে, সবাই সমান স্ট্যাটাস, সবাই সমান অধিকার। আমরা কোনোভাবেই কাউকে ছোট করে, কাউকে বড় করে দেখতে চাই না। আমাদের চেষ্টা থাকবে এবং আপনারা যে আমাদের সংস্কৃতিকে যেভাবে আপনারা লালন করেছেন, যেভাবে সমৃদ্ধ করেছেন, এটার জন্য আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। যোগ দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামাল হুসাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। এ সময় তারা পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে রাতে অতিথিবৃন্দ ফিতা কেটে খেলা উদ্বোধনের পর জমে ওঠে উৎসবস্থল। প্রসঙ্গত 2009 সাল থেকে তঞ্চঙ্গাদের ঘিলা খেলার গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়। আগামীতে এই আয়োজন আরো বড় পরিসরে ভিন্ন এলাকায় করতে চান আয়োজকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক সচিবালয় ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাব সেখানে। সেটা আপনার স্ক্যামের মাধ্যমে, এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। আপনার সেই ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন আহসান মনসুর ভাই, উনি উপস্থিত ছিলেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের যে আরও দুইজন বেসরকারি সদস্য আছেন, আলী আশফাক সাহেব এবং নজরুল হুদা সাহেব, ওনারা ব্যাংকার, ওনারা উপস্থিত ছিলেন। আজকে পূর্ণ কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু একটু প্রেক্ষিতটা বলে নেই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে 88 মিলিয়ন ডলার। তার মধ্যে 66 মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন 2 বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়াটা বলছি না, আপনাদের শুধু সিদ্ধান্তগুলো বলি। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না। তারপর হচ্ছে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। এবং আপনারা জানেন আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ একজন তথ্য প্রযুক্তি এক্সপার্ট আছেন, আমাদের প্রধান উপদেষ্টার যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি এটা স্পেসিফিক্যালি এটা ডিল করে দেখবেন। উনি আমাদের এই রিভিউ কমিটির সদস্য সচিব হিসাবে উনাকে আজকে আমরা মনোনীত করেছি। থার্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসুদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে ওই সময় আপনারা জানেন কিছু লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল। যেই লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল সেই লিগাল ফার্মে সাথে গত সরকারের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী জড়িত ছিলেন এবং এই কাজ দেওয়ার প্রক্রিয়াতে লক্ষ এই কয়েকদিন আগে $8 লক্ষ পে করা হয়েছে। এবং আমরা ওখানে শুনছি তাদের সাথে ইমেল আদান প্রদান করলেও তাদেরকে টাকা দিতে হয়। তো এই ফার্মটাকে কেন বাছাই করা হয়েছিল?
এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কী রোল ছিল, সেখানে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং এখানে কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব। এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে, যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা, বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।